আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আজ সকাল থেকেই শুরু হয়েছে যুদ্ধবিরতি, বন্দীদের প্রথম দলের মুক্তি বিকেলে। এদিকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল লেবানন হিজবুল্লাহ। জানাবো আটক ইসরায়েলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনের নৌপ্রধান, উড়ছে ফিলিস্তিনের পতাকা। এরপর জানিয়ে দিব ইসরায়েলের বৃহত্তম ব্যাংকগুলোর সম্পদ জব্দ করল রাশিয়া। ইসরায়েলি হামলায় প্রাণ গেল লেবাননের এমপির ছেলে। এবং সর্বশেষ জানাবো কবর খুঁড়ে কুল পাচ্ছে না ফিলিস্তিনিরা, দেওয়া হচ্ছে মাটি চাপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আজ সকাল থেকে শুরু হচ্ছে যুদ্ধবিরতি, বন্দীদের প্রথম দলের মুক্তি বিকেলে। আজ শুক্রবার সকাল 7টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আজ। তিনি আরও বলেছেন, আজ বিকাল 4টায় বন্দীদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির মেয়াদ হবে 4 দিন। মাজেদ আল আনসারি বলেছেন, প্রথম দিন 13 জন বন্দী মুক্তি পেতে পারে। আজ যেসব বন্দী মুক্তি পাবে তাদের তালিকা বিনিময় করা হয়েছে। প্রতিদিন নতুন করে বন্দীদের তালিকা বিনিময় করা হচ্ছে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বন্দীদের নিরাপত্তা। আমাদের লক্ষ্য থাকবে তারা নিরাপদে সেখানে পৌঁছাতে পারবে। বন্দীদের গাজা থেকে মুক্তির বিষয়টিকে যুক্ত থাকবে রেডক্রস ও যুদ্ধের পক্ষগুলো। ইসরায়েলের পক্ষ থেকে গতকাল 300 জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 4 দিনের যুদ্ধবিরতির সময় এই তালিকা 150 জনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এর আগে বলা হয়েছিল যে বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক বলেছিলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে বন্দী বিনিময় চুক্তির বাস্তবায়ন শুরু হবে। মারজুকের এই ঘোষণা কয়েক ঘণ্টার পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর ইসরায়েল যুদ্ধবিরতি একদিন পিছিয়ে দেওয়ার দাবি করেছে। সূত্র পার্স টুডে। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল লেবাননে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত 35টি রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ বলেছে, বৃহস্পতিবার লেবাননের ভূখণ্ড থেকে প্রায় 35টি রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু রকেটকে বাধা দেওয়া হয়েছে। এছাড়া রকেটের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সীমান্তের কাছে লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে তাদের প্রতিহত করেছে। এদিকে লেবানন দক্ষিণাঞ্চলে বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহর অন্তত 5 যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আটক ইসরায়েলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনি নৌপ্রধান, উড়ছে ফিলিস্তিনি পতাকা। লোহিত সাগর থেকে আটক ইসরায়েলি জাহাজ পরিদর্শন করেছেন ইয়েমেন নৌবাহিনীর প্রধান। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন সামরিক কমান্ডার। ইয়েমেনের নৌবাহিনীর প্রধান জাহাজটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং জাহাজ আটকের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ আন্দোলন প্রধান নেতা আব্দুল মালিক বদর উদ্দিন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজকে টার্গেট করার হুমকি দেওয়ার 5 দিনের মধ্যেই ইসরায়েলি জাহাজটি আটক করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী জাহাজটি আটক করে ইয়েমেনের বন্দরে নিয়ে এসেছে। জাহাজটি পরিদর্শনের যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে জাহাজে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়েছে। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত রবিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর থেকে 52 জন ক্রু সহ একটি ইসরায়েলি জাহাজ আটক করে। গ্যালাক্সি লিডার নামে আটক জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন বলে ইহুদিবাদী কর্তৃপক্ষ স্বীকার করেছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাকালীন ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলি কোনো কোম্পানি ব্যবহৃত অথবা ইসরায়েলি পতাকাবাহী যে কোনো জাহাজে হামলা চালানো হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে তারা এই কাজ করবেন বলে সারি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো থেকে নিজেদের ক্রুদের প্রত্যাহার করে নেওয়ার জন্য বিশ্বের সকল প্রতিদেশে আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে।
ইসরায়েলের সর্ববৃহৎ ব্যাংকগুলো জব্দ করল রাশিয়া। ইসরায়েলের 3টি বৃহত্তম ব্যাংক রাশিয়ার নাগরিকদের অ্যাকাউন্টে থাকা সম্পদ জব্দ করতে শুরু করেছে। আন্তর্জাতিক আর্থিক কোম্পানি স্মার্টজেনের প্রতিষ্ঠাতা মার্ক ওয়েগম্যানের উদ্ধৃতি দিয়ে ফোর্বস এই রিপোর্ট করেছে। ইউরোপীয় ইউনিয়নের ডিপোজিটরি ইউক্লিয়ারের সাথে সম্পর্কযুক্ত সিকিউরিটিগুলোকে লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম আমানতকারী ইউক্লিয়ার দাবি করেছিল যে তার অংশীদার ব্যাংকগুলো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলেছে কিনা তা নিরীক্ষণের জন্য রাশিয়ার নাগরিকদের অ্যাকাউন্টগুলোতে আলাদা করবে। ওয়েগম্যান বলেছেন, আমরা জানি ইসরায়েলের 3টি বৃহত্তম ব্যাংক এরই মধ্যে রাশিয়ান অ্যাকাউন্টগুলো আলাদা করেছে। ব্যাংক 3টি হচ্ছে ডিসকাউন্ট ব্যাংক, ব্যাংক হাপোলিয়ম এবং ব্যাংক লিউমি। আমানতকারীদের মতে বেশিরভাগ আমানতকারী তাদের সম্পদ সুরক্ষিত করতে পেরেছেন কারণ ব্যাংকগুলো অ্যাকাউন্ট বিচ্ছিন্নকরণের বিষয়ে তাদেরকে আগেভাগেই জানিয়েছে। সেক্ষেত্রে তারা তাদের সিকিউরিটিজ বিক্রি বা স্থানান্তর করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও রাশিয়ার নাগরিকরা এখনও স্বাধীনভাবে ইসরায়েলি ব্যাংকের মাধ্যমে বিদেশি সিকিউরিটিজ অ্যাকাউন্ট খুলতে এবং বাণিজ্য করতে পারেন। তবে শর্ত হচ্ছে এই সিকিউরিটিজ ইউরোপীয় ইউনিয়নের এখতিয়ারের বাইরে থাকতে হবে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলি হামলায় প্রাণ গেল লেবাননের এমপির ছেলে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ভোরে ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে একজন সিনিয়র এমপির ছেলেসহ তাদের 5 জন যোদ্ধা নিহত হয়েছেন। সংগঠনটি একটি বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লকের প্রধান মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদ জেরুজালেমের পথে শহীদ হয়েছেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের গুলিতে নিহতদের মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য এই শব্দগুচ্ছ ব্যবহার করা হচ্ছে। হিজবুল্লাহ নিহত 4 যোদ্ধার পরিচয় ও ছবিসহ বিবৃতি প্রকাশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেত ইয়াহুনের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্যান্য হিজবুল্লাহ সদস্যদের সাথে থাকার সময় আব্বাস রাদ নিহত হয়েছেন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলিদের বিমান হামলায় বেত ইয়ানুনের একটি বাড়িতে 4 জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো পর্যন্ত 14,500 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কবর খুঁড়ে কুল পাচ্ছে না ফিলিস্তিনিরা, দেওয়া হচ্ছে মাটি চাপা। ফিলিস্তিনিদের জীবন কতটা অসহায় এই দৃশ্যই বলে দিচ্ছে সে কথা। নিরপরাধ এসব মানুষ নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। স্বজনরাও সে খবর পাননি। তাই শেষ বিদায় প্রিয় বাবা মা অথবা তাদের আদরের সন্তানদের একটিবারের জন্য দেখা সৌভাগ্য হলো না তাদের। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি গোরস্থানে মাটি চাপা দেওয়া হয়েছে শতাধিক ফিলিস্তিনিকে। সে সময় নিহতের পাশে ছিলেন না কোনো স্বজন। সময় ও পরিস্থিতির কারণে কবর খোঁড়ার অবকাশ নেই। একটি এক্সকাভেটরের মাধ্যমে মাটি খনন করে সারিভাবে শুইয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে সব মরদেহ। নীল পলিথিনে মোড়া এসব মরদেহ জানান দিচ্ছে গাজাবাসীর অসহায়ত্বের কথা, হয়তো ধিক্কার দিচ্ছে বিশ্ব মানবতাকে। অঞ্চলটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি কমিটির সদস্য বাসেম দাবায়েশ বলেছেন, এসব শহীদদের বিদায় জানানোর মতো কেউ ছিল না, তাই দাফনের জন্য গণকবর খনন করেছেন। তারা বলেছেন, এসব শহীদদের স্বজনরা জানেন না তাদের প্রিয়জন আর পৃথিবীতে নেই। গেল বুধবার গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইসরায়েল, কিন্তু এখনও গোটা উপত্যকা জুড়ে আকাশ স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা। তারা নতুন চুক্তি অনুযায়ী ইহুদি অধ্যুষিত ইসরায়েলকে মেনে নিতে হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বেশ কিছু শর্ত। টেলিগ্রামে শেয়ার করে একটি বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকার এসব এলাকায় সামরিক যান চলাচল বন্ধ রাখবে ইসরায়েল। চিকিৎসা ও জ্বালানি সহ শত শত মানবিক সহায়তা ট্রাককে গাজা প্রবেশের অনুমতি দেওয়া হবে। যুদ্ধবিরতিকালীন 4 দিন স্থায়ী সকাল সময় 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মোট 6 ঘন্টা ড্রোন উড়ানো বন্ধ থাকবে। ওই বিবৃতিতে হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে কাউকে আক্রমণ বা গ্রেপ্তার করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া সালাহ আল দিন স্ট্রিটে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার শর্ত দিয়েছে হামাস। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় 50 ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা বন্দী 150 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।